পড়ে শোনাচ্ছিলাম নাইল কিস্টাইনের একটি বিখ্যাত বই, অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ পঞ্চম পর্ব। অধ্যায় ১৩, যুদ্ধ থেকে মুনাফা। ১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল, রুশ বিপ্লবী ভ্লাদিমির ইলিচ লেনিন ১৮৭০ থেকে ১৯২৪, তিনি তখন পোল্যান্ডের টাট্রা পর্বতে দুর্গম একটি লজে গোপনে অবস্থান করছিলেন। তার স্বদেশ থেকে ধারাবাহিক বেশ কিছু নির্বাসনের এটি সাম্প্রতিকতম ছিল, যে নির্বাসনগুলো পুলিশ আর সরকারি গুপ্তচরদের চোখ ফাঁকি দিয়ে মিথ্যা নাম আর জাল পাসপোর্ট নিয়ে তাকে ইউরোপের বহু শহরে নিয়ে গিয়েছিল। রাশিয়ায় একটি বিপ্লব ঘটানোর জন্য তিনি প্ররোচনা দিয়ে আসছিলেন তার পত্রিকায়, যে কাগজটির নাম ছিল ইস্ক্রা, অর্থাৎ স্ফুলিঙ্গ। যে পত্রিকার কপিগুলো তার কমরেডরা থিয়েটারের গ্যালারির উপর থেকে নিচে বসা বিত্তবান অভিজাত শ্রেণীর নারী পুরুষদের ওপর বৃষ্টির মতো ছুঁড়ে ফেলতেন। জেলখানায় থাকার সময় তিনি গোপন বার্তা লিখতেন পাউরুটি দিয়ে বানানো কালির দোয়াত ব্যবহার করে। আসল কালির বদলে তিনি দুধ ব্যবহার করতেন আর লিখতেন তার বন্ধুদের ধার দেওয়া বইগুলোর মার্জিনে। পরে আগুনের সামনে ধরলে লেখাগুলো স্পষ্ট হয়ে যেত। যদি কোনো কারারক্ষীর চোখে সেটি পড়ে যেত, সেটি খুব দ্রুত খেয়ে ফেলতেন তিনি। একদিন তিনি এমন ৬টি কালির দোয়াত গিলে ফেলেছিলেন। লেনিন মনে করতেন যুদ্ধ মানে যুদ্ধরত দেশগুলোর শাসক শ্রেণী কর্তৃক দেশের শ্রমজীবী মানুষদের পরস্পরকে হত্যা করতে যুদ্ধক্ষেত্রে পাঠানো। এর পরিবর্তে একতাবদ্ধ হয়ে তাদের সত্যিকারের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা যে মানুষগুলোর ইউরোপের পুঁজিপতি মনিব শ্রেণী। একজন সমাজতন্ত্রী কখনোই যুদ্ধের মতো কোনো কিছু সমর্থন করতে পারেন না। লেনিন ও তার সহযোগী বিপ্লবীরা সারা ইউরোপ জুড়ে খুব দৃঢ়ভাবে যুদ্ধের বিরোধিতা করতে জোটবদ্ধ হয়েছিলেন। রাশিয়ার বিরুদ্ধে জার্মানির যুদ্ধ ঘোষণা করার কয়েকদিন পর আগস্টের ৫ তারিখে লেনিন বড় একটি ধাক্কা খেয়েছিলেন। একজন স্থানীয় কর্মী, যিনি তার সঙ্গে সেই লজে আত্মগোপন করেছিলেন, তিনি পুলিশ খবরের কাগজের একটি কপি তাকে এনে দিয়েছিলেন। এই খবরের কাগজটি রিপোর্ট করেছিল জার্মান সংসদের সমাজতন্ত্রীরাও এই যুদ্ধে তাদের সম্মতি জানিয়েছে। প্রথমে লেনিন ভেবেছিলেন তার পুলিশ কমরেড হয়তো খবরটি ভুল অনুবাদ করছেন, কিন্তু খবরটি সঠিক ছিল। নিজের দেশের প্রতি সমাজতন্ত্রীদের আনুগত্য তাদের রাজনৈতিক বিশ্বাসকে জয় করেছিল। ব্রিটেন এবং ফ্রান্সের সমাজতন্ত্রীরাও একই কাজ করেছিলেন এবং লেনিন খুব ক্ষুব্ধ হয়েছিলেন। শুধুমাত্র নির্বিচারে গণহত্যার ভয়াবহতা ছাড়াও যুদ্ধের বিরোধিতা করার জন্য লেনিনের অন্য কিছু কারণও ছিল, আর সেটি এসেছিল পুঁজিবাদের একটি তত্ত্ব থেকে। লেনিন প্রায়োগিক একজন বিপ্লবী ছাড়াও একজন চিন্তাবিদ ছিলেন, মার্কসের একজন উত্তরসূরি, যিনি বলেছিলেন পুঁজিবাদের মধ্যেই এই স্ববিরোধিতা আছে এবং একটি সময় এটি এর নিজের ধ্বংসের কারণ হবে। মার্কসের এই ধারণাটিকে লেনিন আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন পুঁজিবাদী পদ্ধতিটি নিজেই বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের কারণ, যা একটি পর্যায়ে যুদ্ধ অবধি গড়ায়। লেনিন ৩টি বড় প্রবণতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কোনো একটি জাতির মধ্যে কী ঘটছে, মার্কস মূলত সেটি দেখেছিলেন। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই রাষ্ট্রগুলো এর আগের যে কোনো সময়ের চেয়ে পরস্পরের সঙ্গে আরও বেশি সংযুক্ত হয়ে উঠেছিল। তাদের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছিল এবং বিনিয়োগকারীরা তাদের দেশের বাইরে প্রবাসে নানা ব্যবসায় তাদের পুঁজি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করেছিলেন। আরেকটি প্রবণতা ছিল বিশাল আকারের ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যাংকগুলোর আবির্ভাব। আগের পুঁজিবাদী যুগ থেকে যা একটি বড় পরিবর্তন ছিল, কারণ আগে প্রতিষ্ঠানগুলো ছিল ক্ষুদ্র এবং সাধারণত যার আর্থিক উৎস ছিল এর মালিকরাই। বড় ব্যাংকগুলো ক্রমশ বড় কর্পোরেশনগুলোর আর্থিক সহায়তার উৎস হয়ে উঠেছিল। লেনিন যাকে বলেছিলেন মনোপলি ক্যাপিটালিজম। মনোপলি বা একচেটিয়া নিয়ন্ত্রণ মানে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন পুরো বাজারগুলোই নিয়ন্ত্রণ করতে শুরু করে। এছাড়াও ছিল সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্য সৃষ্টি করার একটি প্রবণতা। সাম্রাজ্য সৃষ্টি করতে ইউরোপীয় দেশগুলো
সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বহু দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। সামরিক আগ্রাসনের মাধ্যমে এটি ঘটেছিল। পরে আগ্রাসনকারীরা সেই দখলকৃত দেশে নিজস্ব সরকারকে ক্ষমতায় স্থাপন করে তাদের উপনিবেশগুলো প্রতিষ্ঠা করেছিল। সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল বেশ কয়েক শতাব্দী আগেই, যখন স্প্যানিশ আর পর্তুগিজরা দক্ষিণ আমেরিকা দখল করেছিল। ইউরোপীয় দেশগুলো বিদেশি একই জায়গাগুলো দখল করার জন্য পরস্পরের সঙ্গে যুদ্ধ করেছিল, যেখানে সোনাসহ আরও অনেক মূল্যবান সম্পদ ছিল। এছাড়া ছিল স্থানীয় জনগোষ্ঠী, যাদের কৃতদাসে রূপান্তর করা সম্ভব হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষাংশে এই সাম্রাজ্যগুলোর পারস্পরিক দ্বন্দ্বে নতুন করে একটি তীব্র টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। ইউরোপীয় দেশগুলো তখন সেই এলাকাগুলোর জন্য পরস্পরের সঙ্গে লড়েছিল, যে এলাকাগুলো ইতিমধ্যে আগ্রাসনের শিকার হয়নি। এর বেশিরভাগই ছিল তখনও আফ্রিকার অনাবিষ্কৃত অংশে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার আগেই পৃথিবীর 1/3 ভূখণ্ডের ওপর ইউরোপীয় সাম্রাজ্যগুলোর নিয়ন্ত্রণ ছিল। লেনিন ভেবেছিলেন অর্থনৈতিকভাবে পরস্পর সংযুক্ততা, মনোপলি বা একচ্ছত্র পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের এই 3 প্রবণতা পরস্পর সংযুক্ত ছিল। তার সময়ে সাম্রাজ্যবাদ সম্বন্ধে গতানুগতিক ধারণায় এটি ছিল একটি বিরচিত কর্মকাণ্ড, মহান নেতাদের সাহসিকতা আর অভিযানপ্রিয় প্রাণশক্তির একটি বহিঃপ্রকাশ। এছাড়াও তাদের দাবি ছিল সাম্রাজ্যবাদী জাতিগুলো দরিদ্র দেশগুলোয় সভ্যতা নিয়ে এসেছিল, যা আফ্রিকা আর এশিয়ার দরিদ্র মানুষগুলোকে আধুনিক বিশ্বে টেনে এনেছিল। কিন্তু সাম্রাজ্যবাদের প্রতি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে স্পষ্টতই লেনিনের ভাবনাগুলো খুব বেশি মাত্রায় ভিন্ন ছিল। তার কাছে খুব বিশুদ্ধ আর সরল অর্থে সাম্রাজ্যবাদের মানে ছিল সম্পদ তৈরি করার একটি উপায়। ব্রিটিশ অর্থনীতিবিদ জন হবসনের লেখাগুলো তার ধারণাগুলোকে প্রভাবিত করেছিল। হবসনের জন্ম 1858 সালে এবং মৃত্যু 1940 সালে। একজন বিনয়ী বইপড়ুয়া মানুষ, হবসনের জীবন লেনিনের গোপন সভা আর কারাগারের নাটকীয় পরিকল্পনা থেকে খুবই ভিন্ন ছিল। হবসন মার্ক্সবাদী ছিলেন না, কিন্তু তিনি প্রচলিত ধারণার বিপরীতে একটি ভিন্ন ধারণা উপস্থাপন করেছিলেন। তিনি মূলত প্রথাগত চিন্তার বিরুদ্ধে একজন বিদ্রোহী ছিলেন। তার অনেকগুলো বইয়ের মধ্যে একটি ছিল কনফেশন অফ অ্যান ইকোনমিক হেরেটিক। লন্ডন বিশ্ববিদ্যালয় সেখানে তার লেকচার দেওয়ার সুযোগ নিষিদ্ধ করেছিল। সেখানকার একজন অর্থনীতির অধ্যাপক তার বইগুলোর একটি পড়েছিলেন। সেখানকার ধারণাটি, যা মূলত লেনিনের যুক্তির ভিত্তি তৈরি করেছিল, অনেকের কাছেই সম্পূর্ণ অর্থহীন মনে হতে পারে। হবসনের তত্ত্ব সেই সময় অর্থনীতিবিদদের কাছে গসপেল সত্য হিসাবে ধারণ করা বিশ্বাসগুলোর বিরোধিতা করেছিল, যেমন সঞ্চয় করা ভালো একটি পদক্ষেপ। হবসন ভেবেছিলেন মাঝে মাঝে একটি দেশ খুব বেশি পরিমাণ সঞ্চয় করতে পারে। শ্রমিক আর পুঁজিপতিরা পণ্য উৎপাদন করে তাদের আয় উপার্জন করেন। আপনি আজই আপনার আয় খরচ করতে পারেন, অথবা সতর্ক হয়ে সেটি সঞ্চয়ও করতে পারেন। স্বল্প আয়ের মানুষরা তাদের আয়ের অধিকাংশই খাদ্য আর বস্ত্রের মতো মৌলিক প্রয়োজনে ব্যয় করেন। তবে ধনী ব্যক্তিরা এত বেশি আয় করেন যে তারা হয়তো তাদের সেই আয়ের পুরোটা খরচ করে উঠতে পারেন না। এমন কেউ যিনি কিনা অল্প আয়ের কোনো শ্রমিকের চেয়ে 50 গুণ বেশি পরিমাণ আয় করেন, তিনি মৌলিক প্রয়োজনের জন্যে কোনো শ্রমিকের তুলনায় 50 গুণের কাছাকাছি পরিমাণও খরচ করেন না। তারা হয়তো কিছু মূল্যবান প্রাচীন চীনামাটির পাত্র কিনতে পারেন। সম্ভবত যে পরিস্থিতিটি হয় সেটি হচ্ছে তাদের কাছে বাড়তি একটি আয় থাকে, যা তারা সঞ্চয় করেন। হবসন আর লেনিন বলেছিলেন, মনোপলি পুঁজিবাদের অধীনে অর্থনীতির আয়ের আরও অধিক পরিমাণ অংশ, যার অল্প কয়েকজন বিত্তবান আর কিছু শক্তিশালী আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে। এর মানে হচ্ছে দেশের আয়ের আরও অধিক পরিমাণ অংশ খরচ না করে সঞ্চয় করা হচ্ছে। এই সঞ্চয় নতুন যন্ত্র আর কারখানায় বিনিয়োগ করা হয়, যা আরও বেশি পণ্য উৎপাদন করার সুযোগ করে দেয়। অর্থনীতিবিদরা এই ধরনের খরচ করাকে বলেন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। যখন কোনো ব্যবসায়ী নতুন একটি সসেস তৈরি করা যন্ত্র কিনবেন, তখন তিনি বিনিয়োগ করছেন। ভবিষ্যতে তারা আরও বেশি সংখ্যক সসেস তৈরি করতে পারবেন। যখন তারা সসেস খাচ্ছেন, তারা বিনিয়োগ করছেন না, সেটি ভোগ করছেন।
সমস্যা হচ্ছে যত বেশি পরিমাণ বিনিয়োগ হবে, অপেক্ষাকৃতভাবে আরও কম সংখ্যক মানুষ যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো কিনতে চাইবেন অথবা কিনতে সক্ষম হবেন। ধনীরা সেগুলো ক্রয় করেন না, কারণ তারা তাদের বিশাল পরিমাণ উপার্জন ব্যবহার করে যতটা চান তত পরিমাণ সেই পণ্য ক্রয় করেছেন, আর সে কারণে তারা বাকিটা সঞ্চয় করছেন। অন্যদিকে শ্রমিকদের হাতে কোনো কিছু কেনার মতো টাকা থাকে না। সুতরাং যে কারখানাগুলো নির্মাণ করতে সঞ্চয় ব্যবহৃত হচ্ছে সেটি এদের মালিকের জন্য ক্রমশ আরও কম পরিমাণে মুনাফা সৃষ্টি করবে, আর সে কারণে যখন সঞ্চয় বাড়ে সেই টাকা বিনিয়োগ করার মতো ভালো ক্ষেত্রের সংখ্যাও ক্রমশ কমতে থাকে। তবে বিদেশে ভালো পরিমাণে বিনিয়োগ করার সুযোগ আছে, কারণ সেই দেশগুলোয় যথেষ্ট পরিমাণ সঞ্চয় নেই, আর এই সঞ্চয় করা পুঁজি যেন দেশের বাইরে প্রবাহিত হতে পারে সে কারণে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বিদেশি রাষ্ট্রগুলোয় আগ্রাসন করার মাধ্যমে সেখানে উপনিবেশ স্থাপন করে। এরপর ইউরোপীয় পুঁজিপতিরা সেই উপনিবেশগুলোয় কারখানা নির্মাণ করেন এবং উপনিবেশের অধিবাসীদের কাছে সেসব পণ্য বিক্রি করেন, যে পণ্য তারা নিজেদের দেশে বিক্রি করতে পারেন না। আগ্রাসনকারী দেশের সেনাবাহিনী স্থানীয় বাসিন্দারা যেন বিদেশি কারখানাগুলো দখল করে না নেয় সেজন্য সেগুলোর সুরক্ষা নিশ্চিত করে। হবসন এটি আসলেই ঘটতে দেখেছিলেন যখন তিনি সাংবাদিক হিসাবে শতাব্দীর শুরুর দিকে যুক্তরাজ্য আর দক্ষিণ আফ্রিকার মধ্যে সংঘটিত যুদ্ধে সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন। মধ্য 1880 দশকে দক্ষিণ আফ্রিকায় সোনা আবিষ্কার হয়েছিল এবং 1899 সালে ব্রিটেন আর দক্ষিণ আফ্রিকা পরস্পর যুদ্ধ শুরু করেছিল। হবসন বিশ্বাস করতেন এই যুদ্ধটি মূলত পুঁজিবাদীদের দক্ষিণ আফ্রিকার সোনার খনিগুলো নিয়ন্ত্রণ করা নিয়েই ছিল, আর এ কারণে কয়েক হাজার নারী পুরুষ আর শিশুর মৃত্যু হয়েছিল। তাদের অনেকেই মারা গিয়েছিলেন ভয়াবহ কনসেন্ট্রেশন ক্যাম্পে। সাম্রাজ্যবাদের কারণ হচ্ছে লোভ। তারপর সাম্রাজ্যবাদী দেশটির সেনাবাহিনী স্থানীয় সাধারণ জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে যেন পুঁজিপতিরা আরও ধনী হতে পারে, বলেছিলেন হবসন। যখন কোনো প্রতিদ্বন্দ্বী পুঁজিবাদী রাষ্ট্রগুলো তাদের নিজেদের জন্য বাজার খোঁজার চেষ্টা করে তারা পরস্পরের পথে বাধা হয়ে দাঁড়ায়, আর সে কারণে 19বিংশ শতাব্দী যখন শেষ হয়েছিল নতুন উপনিবেশের জন্য পারস্পরিক দ্বন্দ্ব শুরু হয়েছিল। এর কয়েক বছরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাব ঘটেছিল। হবসন এই বাড়তি পরিমাণ সঞ্চয়কে বলেছিলেন সাম্রাজ্যবাদের ইকোনমিক ট্যাপরুট বা অর্থনীতির প্রধান শিকড়, সাম্রাজ্যবাদের মৌলিক অর্থনৈতিক কারণ। এই ধারণাটাই পুঁজিবাদ কেন ধসে পড়েনি সেই ধাঁধাটির সমাধান করতে সহায়তা করেছিল, যেভাবে একটি ধ্বংসের সম্ভাবনার পূর্ব ধারণা করেছিলেন কার্ল মার্কস। কারণটি হচ্ছে সাম্রাজ্যবাদী সম্প্রসারণ পুঁজিবাদকে নতুন একটি জীবন দিয়েছিল। 19বিংশ শতকে অনেকেই সাম্রাজ্যবাদের প্রশংসা করেছিলেন কোনো দেশের বাণিজ্য বৃদ্ধির একটি সহায়ক উপায় হিসাবে, আর সাম্রাজ্যবাদ যে ভালো, হবসনের তত্ত্বটি কি আসলেই তা প্রদর্শন করেনি, কারণ সেটি সঞ্চয় বিনিয়োগ করার গুরুত্বপূর্ণ একটি বহির্গমন পথ নিশ্চিত করেছিল। হবসন বলেছিলেন, না, বেশি মাত্রায় সঞ্চয় মানে অল্প কিছু আয় হাতে ঘনীভূত হয়ে থাকা। সমাধান হচ্ছে এই আয়ের পুনর্বণ্টন করা। এর মানে বিদেশে সৈন্য পাঠানো নয়। আয়ের আরও সুষম বণ্টনের অধীনে অতিরিক্ত সঞ্চয় দেশেই কাজে আসে, আর সেটি সাম্রাজ্যবাদের পুরো কারণটিকেই অপসারণ করে। হবসন বলেছিলেন, পরিশেষে সাম্রাজ্যবাদ শুধু একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য লাভজনক হতে পারে। অর্থনৈতিকভাবে একচেটিয়া প্রাধান্য বিস্তার করা কিছু প্রতিষ্ঠান এবং ব্যাংক, এটি সামগ্রিকভাবে সেই জাতির উপকারে আসে না যারা নতুন দেশ দখল করার জন্য যুদ্ধ আর সেটি রক্ষা করার জন্য সেনাবাহিনীর পেছনে খরচ করতে বাধ্য হয়। আর সাম্রাজ্যবাদ উপনিবেশের অধিবাসীদের নিপীড়ন করে, যাদের বিদেশি সেনাবাহিনী এবং সরকারের অধীনে বাস করতে বাধ্য করা হয়। যদিও লেনিনের মতে সম্পদের অসম বণ্টনের চেয়েও এই সমস্যাটির শিকড় আরও গভীরে প্রথিত। 1916 সালে যখন যুদ্ধক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রমিক শ্রেণীর সদস্যরা পরস্পরকে হত্যা করেছিলেন, তিনি একটি পুস্তিকা প্রকাশ করছিলেন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম নামে। শ্রমিকদের শোষণ করার পথ সুগম করতে পুঁজিবাদ আর ব্যক্তিগত সম্পদের ওপর মার্কস তার ক্রোধ প্রকাশ করেছিলেন, আর লেনিন সেখানে আরও একটি অভিযোগ যুক্ত করেছিলেন। পুঁজিবাদ এবং ব্যক্তিগত সম্পদ যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছে।
তার সমাধানটি ছিল বৈপ্লবিক। এই সাম্রাজ্যবাদী যুদ্ধকে একটি গৃহযুদ্ধে রূপান্তরিত করুন। বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণীর সদস্যদের পারস্পরিক এই যুদ্ধ বন্ধ করে এবং এর পরিবর্তে তাদের দেশে পুঁজিপতিদের ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে বিপ্লবের সূচনা করা উচিত। শুধু তখনই বিভিন্ন জাতিগুলোর মধ্যে পারস্পরিক যুদ্ধের চির অবসান হবে। কিন্তু বিপ্লবের সূচনা করার বদলে ইউরোপের শ্রমিক শ্রেণী বেশ উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে শুরু করেছিল। লেনিন বলেছিলেন, সাম্রাজ্যবাদের তত্ত্ব ব্যাখ্যা করছে কেন? ক্ষমতার উপর একচেটিয়া নিয়ন্ত্রণ আর সাম্রাজ্যবাদের মাধ্যমে বড় প্রতিষ্ঠানগুলোর বিশাল পরিমাণ মুনাফা অর্জন করা মানে তারা তাদের শ্রমিকদের বেশি পরিমাণে বেতন দিতে পারবে। শ্রমিকরা একটি অ্যারিস্টোক্রেসি অফ লেবার বা শ্রমের অভিজাত শ্রেণীতে রূপান্তরিত হয়, যারা যুদ্ধ আর সাম্রাজ্যবাদকে মেনে নেয়। তাদের উচ্চ বেতন দিয়ে কেনা গৃহস্থালির স্বাচ্ছন্দ্যে এই সুখী মানুষগুলো বিপ্লব শুরু করাচ্ছে বরং তাদের চাকরি বাঁচিয়ে রাখাই শ্রেয়তর মনে করে। লেনিন এবং হবসন বিশ্বাস করতেন পুঁজিবাদ যে মুমূর্ষু, সাম্রাজ্যবাদ হচ্ছে তারই একটি লক্ষণ। এখন তাদের সেই সময়ের দিকে তাকালে মনে হতে পারে তাদের অনুমান আসলে নিশানা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের নেতৃস্থানীয় অর্থনীতিগুলো ক্রমশ বিকশিত হচ্ছিল এবং অন্য যে কোনো সময়ের চেয়ে পুঁজিবাদের স্বাস্থ্যও বেশ ভালো ছিল। বিদেশি রাষ্ট্রে ব্রিটিশ পুঁজির প্রবাহের কারণ কিন্তু এমন নয় যে পুঁজিপতিরা ডুবতে থাকা সেই অর্থনীতি থেকে পালিয়ে গিয়েছিলেন, যেখানে তারা তাদের উৎপাদিত পণ্য আর বিক্রি করতে পারছিলেন না। এর কারণ ছিল আসলেই অর্থনীতি খুব ভালো করছিল। নতুন প্রযুক্তি সম্পদ সৃষ্টি করেছিল যা উদ্যোক্তারা সারা পৃথিবীতে বিনিয়োগ করতে সক্ষম হয়েছিলেন। যেমন ব্রিটেন রেলপথের উন্নয়নে এতটাই মুনাফা সৃষ্টি করেছিল যে রেলওয়ে উদ্যোক্তারা বিদেশে তাদের মুনাফা বিনিয়োগ করেছিলেন। যদিও বাণিজ্য আর কাঁচামাল সংগ্রহ করার সংগ্রামে যুদ্ধ আর সাম্রাজ্যবাদ নিশ্চয়ই সেই অর্থনীতির সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু এছাড়াও এটি যুক্ত ছিল অন্য আকাঙ্ক্ষাগুলোর সঙ্গেও, যেমন ক্ষমতা আর সামাজিক পদমর্যাদা। বিংশ শতাব্দীতে সাম্রাজ্যবাদ শব্দটি একটি অপমানসূচক শব্দে পরিণত হয়েছিল। এটি এমন কিছু যা পচে যাওয়া পুঁজিপতিরা করেন, এমন অভিযোগ হিসাবে সমাজতন্ত্রবাদীরা এটি ব্যবহার করেছিলেন। অর্থনীতিবিদরা প্রায়শই পুঁজিবাদকে সমর্থন করার ব্যাপারে খুবই সচেতন ছিলেন এবং সে কারণে তাদের কাছে সাম্রাজ্যবাদ একটি বাজে শব্দ পরিণত হয়েছিল, যে শব্দটি তাদের শব্দভাণ্ডারে গ্রহণযোগ্যতা হারিয়েছিল। পরবর্তীতে পুঁজিবাদের একটি নতুন তত্ত্বের অংশ হিসাবে গতানুগতিকতা মুক্ত একদল অর্থনীতিবিদ এই ধারণাটিকে পুনরুজ্জীবিত করেছিলেন। যুদ্ধ শুরু হবার অল্প কয়েক বছর পর লেনিন ছদ্মবেশে গোপনে রাশিয়ায় প্রবেশ করেছিলেন এবং একটি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন যা পৃথিবীতে কার্ল মার্কসের ধারণায় অনুপ্রাণিত প্রথম কমিউনিস্ট রাষ্ট্রটির প্রতিষ্ঠা করেছিল। নতুন সেই দেশটি সোভিয়েত ইউনিয়ন। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ ছিল এবং সাম্রাজ্যবাদের প্রধান শত্রু হিসাবে নিজেকে দাবি করেছিল। শতাব্দীর শেষের দিকে আফ্রিকা ও এশিয়ায় স্বাধীনতাহীন মানুষগুলো সাম্রাজ্যবাদীদের শাসন বিলুপ্ত করতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিল। বিক্ষোভ, বিদ্রোহ আর বিপ্লবের একটি পর্যায়ে তারা তাদের নিজেদের দেশগুলোর রাজনৈতিক নিয়ন্ত্রণ কেড়ে নিতে সক্ষম হয়েছিলেন। এই দেশগুলো পরিচিত হয়েছিল উন্নয়নশীল দেশ হিসাবে, কারণ তখনও তারা তাদের অর্থনীতি নির্মাণের প্রারম্ভিক একটি পর্যায়ে অবস্থান করছিল। তারা দেশের ক্ষমতা পুনরায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। সেই ধরনের একটি অর্থনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন যা বিদেশি পুঁজিপতি নয় বরং স্বদেশের মানুষের উপকার করবে। অধ্যায় 14, কোলাহলপূর্ণ ট্রাম্পেট বাদক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর কোনো একটি রাতে জার্মানদের বোমা হামলা থেকে রক্ষা করতে কেমব্রিজের কিংস কলেজের অধ্যাপকদের সবাইকে একসঙ্গে একটি এয়ার রেইড শেল্টার বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। ভোরে তাদের জানানো হয়েছিল এখন পরিস্থিতি নিরাপদ, তারা চাইলে সেখান থেকে বের হয়ে আসতে পারেন এবং নির্ঘুম রাতের কারণে ক্লান্ত আর তন্দ্রাচ্ছন্ন ঝাপসা চোখ নিয়ে তারা সবাই সেখান থেকে বের হয়ে এসেছিলেন। আর সেখান থেকে বের হয়ে আসার পর তারা অবাক হয়ে লক্ষ্য করেছিলেন আশ্রয় কেন্দ্রের ঠিক বাইরে ঘাসের উপর একটি ডেক চেয়ারে তাদের এক সহকর্মী একাকী বসে আছেন।
তিনি বোমা হামলা সহ সব বিপদ নিয়ে পুরোপুরি উদাসীন। একটি খবরের কাগজে তার মাথা গোঁজা, মগ্ন হয়ে কি যেন পড়ছেন। এই মানুষটি ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ আর্থার সেসিল পিগু, যার জন্ম 1877 সালে এবং মৃত্যু 1959 সালে। খুব অদ্ভুত স্বভাবের খামখেয়ালি একজন অধ্যাপক ছিলেন তিনি। পুরনো জীর্ণ একটি কোট পরেই তিনি ঘোরাফেরা করতেন। মূলত চিন্তা করার কৌশল আর শিল্পের প্রতি তিনি সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করেছিলেন। পিগুর শিক্ষক ছিলেন ভিক্টোরীয় যুগের সেই বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল, যিনি বাজার সংক্রান্ত কিছু আবশ্যিক তত্ত্ব সৃষ্টি করেছিলেন যা আজও অর্থনীতিবিদরা ব্যবহার করেন। মার্শাল তার এই ছাত্রকে প্রতিভাবান হিসাবে চিহ্নিত করেছিলেন। পিগু তার শিক্ষকের ব্যাখ্যা করা তত্ত্বগুলোকে আরও বহু দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বিশেষ করে তিনি দেখিয়েছিলেন যেভাবে বাজার সবসময় নিখুঁতভাবে কাজ করে না। অধিকাংশ অর্থনীতিবিদ, এমনকি যারা পুঁজিবাদের সবচেয়ে শক্তিশালী সমর্থক, তারা বিশ্বাস করতেন যে বাজারের পতন হতে পারে। মাঝে মাঝে এটি কোনো দেশের অর্থনৈতিক সম্পদের শ্রেষ্ঠতম ব্যবহার করতে ব্যর্থ হয়। ব্যর্থ বা পতন মানে আবশ্যিকভাবে খুব বড় কোনো দুর্ঘটনা বা অর্থনৈতিক দুর্যোগ নয়। মাঝে মাঝে কোনো একটি বিশেষ বাজার, যেমন মাছ কিংবা তেলের বাজার, এগুলো ব্যর্থ হতে পারে, এর সঙ্গে পুরো অর্থনীতিতে কোনো ধস না নামিয়েও। পিগু খুব সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন এর মানে কি হতে পারে, আর সেটি করতে গিয়ে তিনি অর্থনীতির একটি নতুন ক্ষেত্রের পথিকৃৎ হয়েছিলেন, ওয়েলফেয়ার ইকোনমিক্স বা জনকল্যাণ বিষয়ক অর্থনীতি। এটি সমাজের জন্য সামগ্রিক সুফলটি নিরীক্ষা করে, যা মূলত অর্থনীতি নিয়ে নেওয়া সব সিদ্ধান্তের পরিণতিতে সৃষ্টি হয়। যেমন যে সিদ্ধান্তগুলো মানুষ ক্রয় বিক্রয় এবং কাজের সময় গ্রহণ করে থাকে, এবং উৎপাদন আর চাকরিতে নিয়োগ নিয়ে প্রতিষ্ঠানগুলো যে সিদ্ধান্ত নেয়। এটি নর্মেটিভ অর্থনীতির অর্থাৎ আদর্শনিষ্ঠ অর্থনীতির অংশ। অর্থনীতির যে শাখাটি আপনাকে কোনো একটি অর্থনৈতিক পরিস্থিতি বিচার করার সুযোগ দেয়। এখানে কোনো একটি বাজার ভালো নাকি খারাপভাবে কাজ করছে। পিগু যুক্তি দিয়েছিলেন যে বাজার প্রায়শই মানুষকে এমন সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে যা তাদের উপকারে আসে, কিন্তু অন্যদের ওপর সেটির একটি ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তিনি কি বলতে চেয়েছিলেন সেটি বোঝার জন্য কল্পনা করুন আপনার প্রতিবেশী ট্রাম্পেট বাজানো শিখতে শুরু করেছেন, এবং সেটি বাজানোর সময় যে অতিরিক্ত শব্দ আর কোলাহল সৃষ্টি হচ্ছে সেটি আপনি পছন্দ করেন না, বিশেষ করে যখন বিরতিহীনভাবে তার সেই অনুশীলন চলতে থাকে। আপনার প্রতিবেশীর এই শখটির একটি অনিচ্ছাকৃত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার এই বাজানো আপনাকে বিরক্ত করছে। আপনার প্রতিবেশীর আনন্দ আর আপনার বিরক্তির মধ্যে কিভাবে ভারসাম্য আনা সম্ভব? এটি বিবেচনা করার সময় আমরা চিন্তা করি শুধু একজন ব্যক্তির জন্য নয়, সার্বিকভাবে সমাজের জন্য কোনটি ভালো। আমাদের এই সরল উদাহরণে সার্বিকভাবে সমাজ মানে যা আপনার ও আপনার প্রতিবেশী দুজনের জন্য একই সঙ্গে সবচেয়ে ভালো। কিছু সময়ের জন্য প্রতিবেশীর ট্রাম্পেট অনুশীলন হয়তো আপনাকে বেশি বিরক্ত করবে না। এই বাজানোর সুফল আপনার প্রতিবেশীর জন্য উপভোগের পরিমাণ ক্ষতির আপনার মৃদু বিরক্তির তুলনায় অপেক্ষাকৃত বেশি। সুতরাং সার্বিকভাবে সমাজটির জন্য সে কারণে সেরা পরিস্থিতি হচ্ছে আপনার প্রতিবেশীর বাজানো অব্যাহত রাখুক। কিন্তু 3 ঘন্টা অনুশীলন চলার পর ট্রাম্পেটের আওয়াজ আপনাকে খুবই বিরক্ত করে তুলবে। ধরুন 3য় ঘন্টায় এটি আপনার যে পরিমাণ বিরক্তির কারণ হবে সেটির পরিমাণ এটি বাজিয়ে আপনার প্রতিবেশী যে পরিমাণ আনন্দ পাচ্ছিলেন তার চেয়ে বেশি হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে সমাজের সবার জন্য ভালো হবে সে যদি 2 ঘন্টা পর ট্রাম্পেট বাজানো বন্ধ করে দেয়। সমস্যা হচ্ছে তিনি তার এই বাজনা অব্যাহত রাখেন, কারণ কতক্ষণ বাজাতে হবে সেটি সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি শুধু সেই লাভ ক্ষতির হিসাবে ভারসাম্য আনেন যা সরাসরি তাকে প্রভাবিত করছে, তার ব্যক্তিগত লাভ আর ক্ষতি। তিনি তার সেই উপভোগের আনন্দটি ভারসাম্য করেন সেই ট্রাম্পেটে ঘন্টার পর ঘন্টা ফুঁ দিয়ে বাজানোর কারণে সৃষ্ট তার ঠোঁটের ব্যথার বিপরীতে। তিনি আরও ব্যাপক মূল্যকে উপেক্ষা করেন, অর্থাৎ সামাজিক মূল্যকে, আপনার যে পরিমাণ মাথা ব্যথার কারণ তিনি হয়েছেন। সবসময়ই একই ধরনের সমস্যার আবির্ভাব হতে পারে বাজারে। আমরা এখানে আরও বেশি সুনির্দিষ্ট হতে পারি, কারণ লাভ আর ক্ষতি এখানে টাকার পরিমাণ দিয়ে মাপা যায়। যেমন চিন্তা করুন একটি রং তৈরির কারখানা আর এর নিকটবর্তী একটি মাছের খামারের মুনাফা নিয়ে। রং কারখানাটি সেই পরিমাণ রং উৎপাদন করে
যা এই রং উৎপাদনের জন্য ব্যয়ের পরিমাণ আর এটি কত মূল্যে বিক্রি করা সম্ভব হতে পারে সেই মূল্যের সঙ্গে ভারসাম্য সৃষ্টি করে কারখানাটি সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করে। ধরুন, রং উৎপাদন করতে গিয়ে এটি একটি রাসায়নিক উপজাত দ্রব্য উৎপাদন করে। এটি রং কারখানার মুনাফার ওপর কোনো প্রভাব ফেলছে না, কারণ শুধু একটি বজ্র পদার্থ যা নিকটবর্তী নদীতে ফেলে দেওয়া হচ্ছে। মাছের সেই খামারটির অবস্থান আরও খানিকটা ভাটির দিকে, আর যখন এই রাসায়নিক পদার্থটি নদীর স্রোতের সঙ্গে সেখানে পৌঁছায়, সেই খামারের কিছু মাছ সেখানে মারা যায়। এ কারণে খামারটি বেশ কিছু পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এটি উচ্চস্বরে ট্রাম্পেট বাজিয়ে কারো মাথা ব্যথার কারণ হবার সমতুল্য একটি ঘটনা হিসেবে যদি ভাবি, সরলতার খাতিরে, যেখানে ট্রাম্পেট বাদকটি হচ্ছে রঙের কারখানা। যখন কারখানাটি আরও বেশি পরিমাণে রং তৈরি করে, এটি আরও বেশি পরিমাণে তার ক্ষতিকর বজ্রটি উৎপাদন করে, যা নদীর পানিতে নির্গত হয় এবং পরিণতিতে খামারে আরও বহু পরিমাণ মাছ মারা যায়। মাছের খামারটির আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি হয়। একটি পর্যায়ে সেই কারখানায় রঙের অতিরিক্ত টিন উৎপাদন করার কারণে মাছের খামারটির যে ক্ষতি হয়, সেটির পরিমাণ ওই বাড়তি টিনগুলো উৎপাদন এবং বিক্রি করে কারখানার যে পরিমাণ লাভ হয় তার চেয়ে বেশি হবে। সার্বিকভাবে সমাজের কথা যদি ভাবা হয়, কারখানা আর মাছের খামার একসঙ্গে উভয়ের জন্য ভালো হবে যদি সেই বাড়তি পরিমাণ রঙের টিন উৎপাদন করা না হয়। কিন্তু সেই ট্রাম্পেট বাদকের মতোই কারখানাটি শুধু এর নিজস্ব উৎপাদন খরচের কথাই ভাববে, নিজস্ব লাভ ক্ষতির বিষয়টি চিন্তা করে, যা এটিকে সরাসরি প্রভাবিত করে। যেমন সেই বাড়তি পরিমাণ রং তৈরি করতে প্রয়োজনীয় রঞ্জক পদার্থের দাম, আরও ব্যাপকার্থে সামাজিক ক্ষতি, মাছের খামারের ওপর এর কারণে সৃষ্ট বজ্র রাসায়নিক দ্রব্যটির প্রভাব উপেক্ষিত হয়। কিন্তু ট্রাম্পেট বাজিয়ের মতো কারখানা শুধু একটি তৈরি করার জন্যে এর নিজস্ব খরচের কথা বিবেচনা করে, যা এটিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। যেমন, রং তৈরি করতে যে পিগমেন্ট বা গুঁড়া রং লাগবে তার বাজার মূল্য, আর এর কারণে আরও বড় সামাজিক ক্ষতি উপেক্ষিত হবে। আরও ব্যাপক সামাজিক মূল্য, মাছের খামারে মাছগুলোর ওপর কাজ করা বিষ উপেক্ষিত হবে। সার্বিকভাবে সমাজের দৃষ্টিভঙ্গিতে বাজার অতিরিক্ত পরিমাণে রং উৎপাদনের মতো পরিস্থিতি সৃষ্টি করবে। যদিও মাঝে মাঝে অনিচ্ছাকৃত পার্শ্ব প্রতিক্রিয়া উপকারী হতে পারে। যদি একটি প্যাকেজিং কোম্পানি একটি নতুন ধরনের প্লাস্টিক আবিষ্কার করে যা দিয়ে এই প্রতিষ্ঠানটি স্বল্প খরচে ফুড কন্টেইনার বানাতে সক্ষম হবে এবং এ কারণে এটি মুনাফা অর্জন করবে, একইভাবে গাড়ি নির্মাতারাও উপকৃত হবেন, যারা অপেক্ষাকৃত স্বল্প মূল্যে গাড়ির ড্যাশবোর্ড নির্মাণে সেই জ্ঞানটি ব্যবহার করতে পারেন। প্যাকেজিং কোম্পানিটির নতুন প্লাস্টিক উদ্ভাবনের জন্য নিবেদিত গবেষণায় সার্বিকভাবে সমাজের প্রতি সুফল। সেই কোম্পানিটি বাড়তি যে মুনাফা অর্জন করে এটি উদ্ভাবন করে তার চেয়ে অনেক বেশি পরিমাণে হতে পারে। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়া হয় গবেষণায় কী পরিমাণ অর্থ খরচ করা হবে, কোম্পানিটি আরও বিস্তৃত সামাজিক সুফল অন্য কোম্পানিগুলোর ওপর সেই সব ইতিবাচক প্রভাব বিবেচনায় নেয় না। আর এটি সে কারণে গবেষণায় যে পরিমাণে খরচ করলে সার্বিকভাবে সমাজের জন্য সবচেয়ে ভালো হতে পারে তার চেয়ে কম পরিমাণে খরচ করে। সমস্যাটি এখানে তাহলে রং কারখানা যা করছে তার ঠিক উল্টো। এখানে বাজার সেই জিনিসটি অল্প পরিমাণে সৃষ্টি করতে প্ররোচিত করবে যা সমাজের জন্য উপকারী হতে পারে। অর্থনীতিবিদরা রং কারখানার দূষিত বজ্র পদার্থ আর প্যাকেজিং কোম্পানিটির গবেষণাকে বলে এক্সটার্নালিটি বা বাহ্যিকতা, কারণ এটি যারা তৈরি করেছে সেটি তারা ছাড়াও বা তাদের বাইরে অন্যদের উপরে প্রভাব ফেলে। পিকো দেখিয়েছিলেন যে বাজারের ব্যর্থতাগুলোর উদ্ভব হয় যখন সামাজিক প্রভাব, সবার উপর সার্বিক প্রভাব এবং ব্যক্তিগত প্রভাবের, যা শুধু এক্সটার্নালিটিস বা বাহ্যিকতা সৃষ্টি করে যা তাদের ওপরেই প্রভাব ফেলে, এর মধ্যেই পার্থক্য করে। মানুষ ব্যক্তিগত লাভ আর ক্ষতি অর্থের বিনিময়ে পরিশোধ করে। রং কারখানা এক রঞ্জক পদার্থের জন্যে মূল্য পরিশোধ করে আর ভোক্তারা রং কিনতে অর্থ ব্যয় করে। বাজার ভালো কাজ করে যখন ব্যক্তিগত লাভ ক্ষতি সেই বাহ্যিকতার কোনো প্রভাবকে বাদ দেয় না। তখন সামাজিক আর ব্যক্তিগত একই এবং সামাজিক সব প্রভাবগুলো সেই জিনিসের সঙ্গে যুক্ত থাকে যার জন্যে মানুষ মূল্য পরিশোধ করে। যখন এক্সটার্নালিটিস বা বাহ্যিকতাগুলো থাকে এবং ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব সব সামাজিক প্রভাবকে অন্তর্ভুক্ত করে না, সেখানে যা কিছুর জন্যে মানুষ মূল্য পরিশোধ করছে
সেখানে এই বাহ্যিকতাকে বিবেচনায় আনা হয় না, যেমন সেই কারখানা সৃষ্ট পরিবেশ দূষণ। এইসব ক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব সামাজিক প্রভাব থেকে ভিন্ন হয়, আর সে কারণে আমরা বলি যে রং কারখানা অতিরিক্ত পরিমাণে রং তৈরি করছে, এটি এর দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের জন্য কোনো মূল্য পরিশোধ করছে না, সুতরাং এটি আরও বেশি পরিমাণ রং উৎপাদন করে। সার্বিকভাবে সমাজের জন্য যতটুকু ভালো তার চেয়ে বেশি। অন্যদিকে প্যাকেজিং কোম্পানিটি এর গবেষণার সার্বিক ও সম্পূর্ণ প্রভাবের জন্য ন্যায্য মূল্য পাচ্ছে না, সে কারণে যতটা সবচেয়ে ভালো হয় তার চেয়ে কম পরিমাণে তারা গবেষণায় ব্যয় করে। এমন একটি পণ্যের চূড়ান্ত উদাহরণ যে পণ্য এমনকি সেই সব মানুষকেও সহায়তা করে যারা এর জন্য কোনো মূল্য পরিশোধ করেন না, সেগুলোকে অর্থনীতিবিদরা পাবলিক গুডস বা গণভোগ দ্রব্য বলেন। একটি উদাহরণ হচ্ছে রাতের বেলায় রাস্তার আলোর ব্যবস্থা। রাতে আমি আমার গন্তব্যে যাওয়ার সময় যখন রাস্তার ল্যাম্প থেকে আসা আলো ব্যবহার করি, তখন আমার এই ব্যবহার কিন্তু আপনাকে আপনার গন্তব্যে যেতে বাধা দিচ্ছে না। এই উপকারটি থেকে আপনাকে বঞ্চিত করার কোনো উপায় নেই। এটি বেশিরভাগ দ্রব্য থেকে ভিন্ন। যদি আমি একটি স্যান্ডউইচ খাই, আপনি সেটি খেতে পারবেন না। আমি সেই স্যান্ডউইচটি খেতে আপনাকে বাধা দিতে পারি শুধু সেটি আপনাকে না দেওয়ার মাধ্যমে। তাহলে কেন আপনি রাস্তার ল্যাম্পের জন্য মূল্য পরিশোধ করার কথা ভাববেন? আপনি অনায়াসে বলতে পারেন রাস্তায় ল্যাম্প লাগানো হবে কি হবে না, এই বিষয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন সেটির জন্য অন্যেরা মূল্য পরিশোধ করে, তারপর আপনি সেই আলোকিত রাস্তা উপভোগ করবেন। যখন সবাই এভাবেই যুক্তি দেয়, আমাদের সবাইকে অন্ধকার রাস্তায় হোঁচট খেয়েই হাঁটতে হয়। অর্থনীতিবিদরা এটিকে বলে ফ্রি রাইডিং বা বিনামূল্যে গণভোগ দ্রব্য ভোগ করা। আর বহু গুরুত্বপূর্ণ দ্রব্য আর সেবার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। যেমন আপনার দেশের সুরক্ষার জন্য একটি সেনাবাহিনী প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় ব্যয় পরিশোধে কেন আপনি অংশগ্রহণ করবেন? কারণ একবার যখন সেনাবাহিনী সীমানার সুরক্ষা নিশ্চিত করবে, সেই সুফল থেকে কেউ বঞ্চিত হবে না। যখন দ্রব্য এই ধরনের ফ্রি রাইডিং অর্থাৎ খরচে অংশ না নিয়েই সুফল ভোগ করার অনুমতি দেয়, তখন বাজার হয়তো সেই দ্রব্যগুলো খুব সামান্যই অথবা এমনকি কিছুই না দিতে পারে। সুতরাং যখন মানুষ বাহ্যিকতা সৃষ্টি করে অথবা গণভোগ দ্রব্য কামনা করে, অ্যাডাম স্মিথের সেই অদৃশ্য হাত তখন ভুল পথে চলা শুরু করে। বাজার সমাজের সম্পত্তি সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে ব্যর্থ হয়। কিছু খারাপ জিনিস অতিরিক্ত পরিমাণে উৎপাদিত হয় এবং কিছু ভালো জিনিস যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয় না। পিগো বলেছিলেন, তখন সরকারের দায়িত্ব হচ্ছে সঠিক দিক বরাবর একটি ধাক্কা দেওয়া। এর উচিত ইতিবাচক বাহ্যিকতাগুলোকে উৎসাহিত আর নেতিবাচক বাহ্যিকতাগুলোকে নিরুৎসাহিত করা। যেমন বিভিন্ন কোম্পানিকে গবেষণা পরিচালনা করতে অর্থ সহায়তা বা ভর্তুকি দেওয়ার মাধ্যমে সরকার হয়তো আরও উপযোগী কোনো প্রযুক্তি আবিষ্কার করতে উদাহরণের সেই প্যাকেজ কোম্পানিকে উৎসাহিত করতে পারে। অন্যথায় এটি যা করত না। রং উৎপাদনের ওপর কর আরোপ করলে সেই কারখানাটি সেই রং উৎপাদন হ্রাস করতে প্ররোচিত হবে, সার্বিকভাবে যা কোনো সমাজের জন্য উপযোগী হবে। যে সময় পিগো এসব লিখছিলেন, সরকার তখন সব ধরনের পণ্যের ওপর কর চাপিয়েছিলেন, অ্যালকোহল ও পেট্রোলও যার অন্তর্ভুক্ত ছিল। আর দুটিরই এমন প্রভাব আছে যা মানুষের ব্যবহার করার বাইরেও প্রভাব রাখতে পারে। মাতালরা অমদ্যপায়ীদের বিরক্ত করে আর গাড়ি চালক রাস্তা ব্যবহার করে ক্ষতি করে, যা আমরা সবাই ব্যবহার করি। গণভোগ দ্রব্যগুলোর জন্যে এমনকি আরও কঠোর পদক্ষেপ দরকার। সরকার হয়তো কর সংগ্রহ করতে পদক্ষেপ নিতে পারে, তারপর নিজেই সেই দ্রব্যটি সরবরাহ করতে অর্থ ব্যয় করতে পারে। আর সে কারণে রাস্তার আলো আর সেনাবাহিনী প্রায় সব সময় সরকারি অর্থায়নে হয়ে থাকে। আদৌ কোনো সরকার থাকার দরকার কিনা সেই বিষয়ে প্রধান অর্থনৈতিক যুক্তিগুলোর একটি হচ্ছে যে সরকার ছাড়া কোনো পাবলিক গুডস বা গণভোগ দ্রব্য সরবরাহ করা হবে না। যখন পিগো লিখছিলেন, অর্থনীতিবিদরাও বুঝতে পেরেছিলেন কোনো বাজার ব্যর্থ হতে পারে যখন বাজারে প্রাধান্য বিস্তার করে অল্প কিছু প্রতিষ্ঠান অথবা একটি একক প্রতিষ্ঠান, একটি মনোপলি। বিংশ শতাব্দীর শুরুর দিকে একটি বিশাল কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল আমেরিকার প্রায় পুরো তেলের বাজার নিয়ন্ত্রণ করত
এবং ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন প্রায় পুরো ইস্পাতের বাজার নিয়ন্ত্রণ করত। যেহেতু একজন মনোপলিস্ট বা একচেটিয়া দখলদারের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটি নিজেই ঠিক করতে পারে তার পণ্যের জন্য সে কী পরিমাণ দাম চাইতে পারে, অর্থাৎ এর মার্কেট পাওয়ার বা বাজার অধিকার শক্তি ছিল। মনোপলিস্টরা সবসময় চায় জিনিসের দাম উপরের দিকে ঠেলে তুলতে, যেন তাদের জন্য সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করা যায়। আর দাম যত বেশি হবে তার মানে ভোক্তারাও সেটি কম কিনবে এবং প্রতিষ্ঠানটি সেই দ্রব্যটি কম তৈরি করবে। এটি পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, কারণ ভোক্তা আরও বেশি পরিমাণে এবং সাশ্রয়ী মূল্যে দ্রব্য কামনা করে। তবে শুধু তার নিজের লাভের কথা চিন্তা করে মনোপলিস্ট সিদ্ধান্ত নেয় ঠিক কত পরিমাণ সে উৎপাদন করবে। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি আছে এমন প্রতিযোগিতামূলক বাজারে, যেখানে বহু প্রতিষ্ঠান আছে, আরও বেশি পরিমাণ একই পণ্য উৎপাদিত হচ্ছে এবং সেগুলো কম দামে বিক্রি হয়। আর সে কারণে বেশিরভাগ অর্থনীতিবিদ চিন্তা করে থাকেন যে কোনো মনোপলি বাজারের চেয়ে প্রতিযোগিতামূলক বাজার সমাজের জন্য অবশ্যই ভালো। সরকারের অ্যান্টিট্রাস্ট নীতিমালাগুলো মনোপলি সৃষ্টি করা নিষিদ্ধ করে অথবা সেটিকে আরও ছোট আকৃতির বহু কোম্পানিতে বিভাজিত করার মাধ্যমে বাজারকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার চেষ্টা করে। বিংশ শতাব্দীর শুরুতে আমেরিকান সরকার স্ট্যান্ডার্ড অয়েলকে কয়েক ডজন ছোট আকৃতির কোম্পানিতে ভেঙে দিয়েছিলেন। আজও মনোপলির প্রভাব নিয়ে সরকার চিন্তিত। বিংশ শতাব্দীর শেষে একটি কোর্ট মাইক্রোসফটকে একটি মনোপলি সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছিল, আর প্রতিযোগিতাকে সহায়তা করতে আদালত কোম্পানিটি কিভাবে তাদের পণ্য বিক্রি করবে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পিগুর কাজ কিছু সময়ের জন্য এর গুরুত্ব হারিয়েছিল, যখন তিনি লিখেছিলেন 1920 আর 1930-এর দশকে কোন অর্থনৈতিক পদ্ধতিটি সেরা সেই প্রশ্নটি নিয়ে একটি তীব্র বিতর্ক চলমান ছিল, পুঁজিবাদ নাকি কমিউনিজম। পিগু আরও সংকীর্ণ কিছু প্রশ্ন, কিভাবে একটি একক বাজার কাজ করে সেই সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে ভেবেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্তত অর্থনীতিবিদদের জন্য বড় প্রশ্নগুলোর অধিকাংশেরই মীমাংসা হয়েছিল। তাদের অনেকে বিশ্বাস করতেন যে পুঁজিবাদ হচ্ছে সবচেয়ে সেরা পদ্ধতি, কিন্তু সুস্থ থাকার জন্য এর একটি শক্তিশালী মাত্রায় সরকারি নিয়ন্ত্রণের দরকার হয়। পিগুর কাজ কিছু নীতিমালা প্রস্তাবনা করেছিল যা বিশেষ কোনো বাজারের কর্মপদ্ধতি উন্নয়নের জন্য ব্যবহার করা যেতে পারে, সেই রং, মাছ, তেল ইত্যাদির বাজার। আজও অর্থনীতিবিদরা তার তত্ত্বগুলো ব্যবহার করেন। কিভাবে সরকার এর সংগৃহীত কর এবং ভর্তুকি ব্যবহার করতে পারে যেন বাজার সামাজিক সম্পদের শ্রেষ্ঠ ব্যবহার করতে পারে। অধ্যায় 15, কোক অথবা পেপসি। আপনি যদি তৃষ্ণা অনুভব করেন এবং পানীয় কেনার জন্যে কোনো একটি সুপারমার্কেটে যান, বাছাই করার জন্যে সেখানে অনেক ধরনের পানীয় আপনি খুঁজে পাবেন। যদি কোনো কোমল পানীয় খেতে ইচ্ছে করে, সেখানে হয়তো কোক অথবা পেপসি অথবা ফান্টা কিংবা 7 আপ বা আরও ডজন খানেক ব্র্যান্ডের পানীয় সাজানো দেখতে পারেন। একইভাবে এটি প্রযোজ্য যদি আপনি এক প্যাকেট চিপস অথবা টুথপেস্টের নতুন একটি টিউব কেনার প্রয়োজন হয়। এর আগে আমরা ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের সঙ্গে পরিচিত হয়েছিলাম, যিনি সরবরাহ আর চাহিদার তত্ত্বটিকে নিখুঁত করেছিলেন। আমরা বড় শ্রেণীর দ্রব্যের সরবরাহ ও চাহিদার বিষয়টি দেখেছিলাম, যেমন মাথায় পরার টুপি, রুটি আর কয়লা। অর্থনীতি যখন আরও অগ্রসর হতে থাকে, এটি বহু ধরনের এইসব মৌলিক দ্রব্য উৎপাদন করতে শুরু করে। বিভিন্ন শৈলীর টুপি, বহু ধরনের রুটি, কয়েক ডজন ব্র্যান্ডের কাপড় ধোয়ার সাবান ইত্যাদি। বিংশ শতাব্দীর শুরুতে ভোক্তাদের বিচিত্র চাহিদা মেটাতে সব ধরনের নতুন দ্রব্য উৎপাদনের প্রতিষ্ঠানগুলো আরও উন্নত আর দক্ষ হয়ে উঠেছিল। বাজার আর প্রতিষ্ঠান সংক্রান্ত অর্থনৈতিক তত্ত্বেরও এই নতুন বাস্তবতার সঙ্গে নিজেকে হালনাগাদ করে নেওয়ার দরকার হয়ে পড়েছিল। 1930-এর দশকে একটি অপ্রত্যাশিত উৎস থেকে একটি অগ্রগতি সূচিত হয়েছিল কেমব্রিজের একজন অধ্যাপকের স্ত্রী জোয়ান রবিনসনের কাজে। জোয়ান রবিনসনের জন্ম 1903 সালে এবং মৃত্যু 1983 সালে, যিনি নারী হিসাবে অর্থনীতির জগতে খুব বেশি মাত্রায় বহিরাগত ছিলেন। 1920-এর দশকে তিনি যখন কেমব্রিজে পড়ছিলেন,
তখন বিশ্ববিদ্যালয় নারীদের কোনো ডিগ্রি দিত না, এমনকি যদি তারা পরীক্ষায় পাশও করতেন। আর এই ক্ষেত্রে প্রবেশ করার মতো কোনো সুযোগ পেতে হলে তিনি জানতেন যে তাকে এমন একটি ধারণা উদ্ভাবন করতে হবে যা সবাইকে নড়ে চড়ে বসতে ও মনোযোগ দিতে বাধ্য করবে। এটি তিনি করেছিলেন তার প্রথম বইটি দিয়ে, দ্য ইকোনমিক্স অফ ইমপারফেক্ট কম্পিটিশন, যা প্রতিষ্ঠানগুলোর আচরণের একটি ব্যাখ্যা উপস্থাপন করেছিল। একটি গার্ডেন পার্টিতে রবিনসনকে অভিনন্দন জানিয়েছিলেন আলফ্রেড মার্শালের বিধবা স্ত্রী। তিনি রবিনসনকে বলেছিলেন তিনি খুব খুশি হতেন আলফ্রেডকে বলতে পারলে অর্থনীতিবিদ হিসাবে নারীদের যোগ্যতা সম্বন্ধে তার নিচু ধারণাটি সঠিক নয়, কারণ ততদিনে আলফ্রেড মার্শাল 9 বছর আগেই মৃত্যুবরণ করেছিলেন। রবিনসনের কাজ প্রমাণ করেছিল নারীরা কোনো অংশেই অযোগ্য নন গুরুত্বপূর্ণ কোনো তত্ত্ব উদ্ভাবনে, যা অর্থনীতি নিয়ে আমাদের চিন্তা করার পদ্ধতিতে পরিবর্তন আনতে পারার ক্ষমতা রাখে। রবিনসনের বইটি প্রকাশ হয়েছিল প্রায় একই বিষয়ে আরেকটি বই প্রকাশ হবার কয়েক মাসের মধ্যেই। দ্য থিওরি অফ মনোপলিস্টিক কম্পিটিশন নামে সেই বইটির লেখক ছিলেন এডওয়ার্ড চেম্বারলেইন। জন্ম 1899 সালে, মৃত্যু 1967 সালে। এই দুইটি বই দুই কেমব্রিজের প্রতিনিধিত্বকারীদের মধ্যে একটি প্রতিযোগিতার সূচনা করেছিল। রবিনসন ব্রিটেনে আর চেম্বারলেইন ম্যাসাচুসেটসের কেমব্রিজে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অবস্থান যেখানে। চেম্বারলেইন তার পেশাগত জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন তার তত্ত্বটি রবিনসনের তত্ত্বটি থেকে ভিন্ন এমন দাবি করে, কিন্তু বাস্তবিকভাবে তাদের দুজনের ধারণার মধ্যে অমিলের চেয়ে বরং মিলই বেশি। তারা দুজনেই সেই বাজারগুলো লক্ষ্য করেছিলেন যেখানে একই মৌলিক দ্রব্যের বিভিন্ন প্রকার বিদ্যমান। রবিনসন আর চেম্বারলেইনের সময়ে অর্থনীতিবিদদের মন নিখুঁত প্রতিযোগিতার তত্ত্ব দিয়ে পূর্ণ ছিল, যা নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম। এই সূচনা পর্বটি ছিল যে বহু সংখ্যক ক্রেতা আছেন আর বহু প্রতিষ্ঠান আছে। প্রতিটি কারখানা হুবহু একই দ্রব্য বিক্রি করে, পরস্পরের সঙ্গে তাদের প্রতিযোগিতা চলমান, আর পুরো বাজারের তুলনামূলক প্রতিটি প্রতিষ্ঠান খুব ক্ষুদ্র। প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফা সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাজটি করতে তারা শুধু তাদের দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে পারে না। যদি কোনো প্রতিষ্ঠান সেটি করার চেষ্টা করে তাহলে এটি তার সব ভোক্তাদের অন্য প্রতিষ্ঠানের কাছে হারাতে পারে। শিল্প বিপ্লবের শুরুতে এই প্রতিষ্ঠান বা কারখানাগুলো সাধারণত আকারে ছোট হতো। পরিবারগুলো প্রায়শই এই প্রতিষ্ঠানগুলো চালাতো এবং এর ব্যবস্থাপনায় থাকতেন একজনই। কিন্তু যখন প্রতিষ্ঠানগুলো আরও বিশাল আর সাংগঠনিকভাবে জটিল হয়ে উঠেছিল, পৃথিবী ক্রমশ নিখুঁত প্রতিযোগিতার মডেলের সঙ্গে এর সাদৃশ্য হারাতে শুরু করেছিল। ত্রুটিহীন কোনো প্রতিযোগিতার বিকল্প ছিল এর বিপরীত, মনোপলি তত্ত্ব, যা বিশ্লেষণ করেছিল কিভাবে বাজার কাজ করে যখন একটিমাত্র প্রতিষ্ঠান সেখানে সরবরাহকারী। কিন্তু মনোপলির তত্ত্বটি অন্যদিক বরাবর খুব বেশি সরে গিয়েছিল, কারণ বিশুদ্ধ মনোপলি খুঁজে পাওয়া দুর্লভ। যেমন একটিমাত্র প্রতিষ্ঠান বাজারে সব ক্যাচআপ তৈরি করছে, যেখানে এর সঙ্গে প্রতিযোগিতা করার মতো আর কোনো প্রতিষ্ঠান নেই। বাস্তবিকভাবে বাজার ঠিক এতটা সরল নয়। রবিনসন আর চেম্বারলেইন চেষ্টা করেছিলেন বাস্তবতার নানা ধূসর রূপগুলো অর্থনীতিতে নিয়ে আসতে, আরও জীবন ঘনিষ্ঠ কোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো কিভাবে আচরণ করতে পারে। তাদের ধারণাগুলো মনোপলি আর প্রতিযোগিতা উভয় ক্ষেত্রেরই কিছু বিশেষ দিকের একটি সংমিশ্রণ করেছিল। ঠিক আজকের মতো 1930-এর দশকে আপনি যদি কোনো কেমিস্টের দোকানে যেতেন, সেখানে বেশ কয়েক ব্র্যান্ডের সাবান আপনি সাজানো দেখতে পেতেন। প্রতিটি ব্র্যান্ড মোটামুটি একইভাবে চামড়া পরিষ্কার করে, কিন্তু প্রত্যেকটি খানিকটা ভিন্ন। যেমন সেখানে ছিল পিয়ার্স স্বচ্ছ সাবান, কুসনসের ইম্পেরিয়াল লেদার, রুশ রাজসভার সুগন্ধকে ধারণ করার জন্য যা পরিকল্পিত, আর প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের আইভরি সাবানের বিজ্ঞাপনের স্লোগান ছিল এটি ভাসে, যা ভোক্তাদের সেই বৈশিষ্ট্যটি জানাচ্ছে যা এটিকে অন্য সাবানগুলো থেকে স্বতন্ত্র করছে। গোসল করার সময় সাবান যদি ভাসে তাহলে হারানো সাবান খুঁজতে বেশি সমস্যা হবার কথা নয়। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ছিল ভাসতে পারে এমন আইভরি সাবান সরবরাহের ক্ষেত্রে একচেটিয়া বা মোনোপলিস্ট। কুসন্স যেমন ছিল মিষ্টি গন্ধের ইম্পেরিয়াল লেদারের একচেটিয়া সরবরাহকারী। যদি কুসন্সের সাবানের বিক্রয় মূল্য বাড়ায়, এটি কিন্তু তার সব ভোক্তাদের হারাবে না, যেভাবে কোনো নিখুঁত প্রতিযোগিতার বাজারে কোনো বিক্রেতা হারাতো।
ইম্পেরিয়াল লেদারের ক্রেতারা এটিকে অন্য ধরনের সাবানের চেয়ে বেশি পছন্দ করে। সুতরাং যদি কুশলস তাদের পণ্যে মূল্য বৃদ্ধি করে, এর সেই ক্রেতারা কিন্তু আবশ্যিকভাবে এটি কেনা বন্ধ করে দেবে না। কুশলস অন্য সব ধরনের সাবানের সঙ্গে মনোপলিস্টিক বা একচেটিয়াধর্মী আচরণ করছে না। তবে ধরুন কুশলসের পণ্যের মূল্য অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করল। এখন এর খদ্দেররা হয়তো চিন্তা করতে পারেন, দাম যেহেতু অনেক বেশি, ইম্পেরিয়াল লেদার তারা আর কিনবেন না, বরং এর পরিবর্তে পিয়ার্স সাবান কিনবেন। অন্য ধরনের সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মতো আচরণ করে, যা কুশলসকে বিশুদ্ধ মনোপলিস্টদের মতো আচরণ করতে বাধা দেয়। এছাড়া নিখুঁত প্রতিযোগিতামূলক বাজারে যেমন হয়, নতুন প্রতিষ্ঠান তাদের ব্যবসা শুরু করতে পারে এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, আর এভাবে সেটি দাম বৃদ্ধি প্রতিরোধ করে। চেম্বারলেন বলেছিলেন, বিজ্ঞাপন কোনো প্রতিষ্ঠানকে সহায়তা করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর বিক্রয় করা একই ধরনের পণ্যের সঙ্গে তাদের পণ্যের মধ্যে পার্থক্যটি চিহ্নিত করতে। মাঝে মাঝে ভোক্তাদের কাছে যা বিক্রয় করা হচ্ছে সেগুলোর আসল বৈশিষ্ট্য তুলে ধরতে বিজ্ঞাপন এমনকি কোনো চেষ্টাই করে না। 1920-এর দশকে আমেরিকার প্রতিষ্ঠান হুইটম্যান তাদের উৎপাদিত একটি চকলেটের জন্য একটি বিজ্ঞাপন প্রচারণা চালিয়েছিল, যে বিজ্ঞাপনটি এর স্বাদ সম্বন্ধে কোনো মন্তব্যই করেনি, বরং এর পরিবর্তে একজন গলফার এবং ফ্যাশনদোরস্ত কিছু তরুণী একটি চকচকে নতুন গাড়ির পাশে দাঁড়িয়ে এক বাক্স চকলেট উপভোগ করছে এমন একটি দৃশ্য প্রদর্শন করেছিল। এই বিজ্ঞাপনটি হুইটম্যান চকলেটকে কাঙ্ক্ষিত করে তুলেছিল, চাকচিক্যময় মোহনীয় জীবনশৈলীর সঙ্গে এটিকে সংশ্লিষ্ট করে। একই জিনিস প্রযোজ্য বর্তমানে সুগন্ধি আর গাড়ির বিজ্ঞাপনের সঙ্গে, যা কদাচিৎ আপনাকে সুগন্ধির গন্ধ অথবা গাড়ির নির্ভরযোগ্যতা সম্বন্ধে তথ্য দেবে। একটি ব্র্যান্ড ইমেজ সৃষ্টি করে। বিজ্ঞাপন কোনো প্রতিষ্ঠানের পণ্যকে ক্রেতাদের দৃষ্টিতে এর অন্য প্রতিযোগীদের সাপেক্ষে ভিন্নভাবে উপস্থাপন করে, আর সেই পার্থক্যের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো একটি মনোপলির ক্ষমতার খানিকটা অর্জন করে একই ধরনের ব্র্যান্ডের প্রতিযোগিতার পাশাপাশি। রবিনসন আর চেম্বারলেনের তত্ত্বটি মনোপলিস্টিক কম্পিটিশন বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার নামে পরিচিত, কারণ এটি প্রতিযোগিতা আর মনোপলি বা একচেটিয়া কারবারের একটি মিশ্রণ। এটি ত্রুটিপূর্ণ প্রতিযোগিতার একটি উদাহরণ। ত্রুটিপূর্ণ কারণ যদিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা আছে, কিন্তু সেটি নিখুঁতভাবে প্রতিযোগিতামূলক শিল্প প্রতিষ্ঠান থেকে খানিকটা কম। অর্থনীতিবিদরা প্রায়শই বলেন, প্রতিযোগিতামূলক বাজার সমাজের সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার করে, কারণ সেটি সেই পণ্য সরবরাহ করে যা মানুষ কম দামে চায়, কিন্তু যা মনোপলি করতে পারে না তার পণ্যের জন্যে এটি বেশি দাম চায় এবং কম উৎপাদন করে। এই উদাহরণগুলো মনে হতে পারে খুব স্পষ্ট, সাদা কিংবা কালো একটি বিষয়, কিন্তু রবিনসন আর চেম্বারলেনের ধারণাটি আরও ধূসর আর মিশ্র জটিলতার ইঙ্গিত দেয়, এবং সেটি মূল্যায়ন করা বেশ কঠিন। যেমন একদিকে মনোপলিস্টিক প্রতিযোগিতা, এই প্রতিষ্ঠানগুলো যে বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয় নিবেদন করছে, এমন পরিস্থিতি ভোক্তাদের কাছে কাম্য। ভোক্তারা কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত কোক, পেপসি আর বহু অন্য ধরনের পানীয় থেকে তাদের ইচ্ছা অনুযায়ী পানীয়টি বেছে নেওয়ার সুযোগটি পছন্দ করে। অন্যদিকে কোমল পানীয় উৎপাদনের এই শিল্প খাতটি জনাকীর্ণ হয়ে আছে বহু একক প্রতিষ্ঠানে, যারা নতুন ব্র্যান্ডের পানীয় বাজারে নিয়ে আসার মাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে খদ্দের ভাগিয়ে নেওয়ার চেষ্টা করে। আমাদের আসলেই কি আরও একটি নতুন সুগন্ধির দরকার আছে, যা মোড়কজাত করা হয়েছে তাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আরও খানিকটা আকর্ষণীয় প্যাকেটে আর বাজারজাত করা হয়েছে ব্যয়বহুল বিজ্ঞাপনী প্রচারণার মাধ্যমে? কেউ হয়তো বলবেন, সম্ভবত না। এই অর্থে মনোপলি সুলভ আচরণ করা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো সমাজের সম্পদের শ্রেষ্ঠতম ব্যবহার করছে না। পরবর্তীতে রবিনসন গতানুগতিক অর্থনীতির সমালোচনা করতে শুরু করেছিলেন, যে অর্থনীতি নিয়েই তিনি তার বিশ্লেষণ শুরু করেছিলেন। অর্থনীতি পড়ার উদ্দেশ্য হচ্ছে কিভাবে অর্থনীতিবিদদের দ্বারা প্রতারিত হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যায় সেটি শেখা, তিনি বলেছিলেন। তিনি খুব দৃঢ়চেতা ছিলেন। সরাসরি কোনো সংঘাত তিনি কখনোই এড়িয়ে চলেননি এবং প্রতিপক্ষের সঙ্গে প্রায়শই খুব রুক্ষ আচরণও প্রদর্শন করতে পারতেন। অর্থনৈতিক তত্ত্বের যুক্তি বুঝতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদদের জটিল গণিতের ওপর নির্ভরশীলতা এবং তাদের গণিত ব্যবহার করার বিশেষ প্রবণতা তিনি অপছন্দ করতেন। তিনি বলেছিলেন,
যেহেতু আমি কখনোই গণিত শিখিনি, আমাকে সব বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়েছে। তিনি অবশ্য এক্ষেত্রে পরাজিত পক্ষে ছিলেন। আজ অগ্রসর গণিতের ব্যবহার অর্থনীতিতে নৈমিত্তিক একটি ব্যাপার। তিনি বিব্রতকর প্রশ্ন করতে ভালোবাসতেন, কখনো খুব পরিচিত কোনো ধারণাকে পুরোটাই উল্টে দিয়ে। যেমন মনোপলিস্টিক প্রতিযোগিতার বিষয় ছাড়াও তিনি ভেবেছিলেন কী ঘটতে পারে যদি আপনি মনোপলির তত্ত্বটি পুরোপুরি ঘুরিয়ে দেন, যে তত্ত্বটি এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে একটি একক প্রতিষ্ঠানই পুরো বাজার সরবরাহ করে। কি হবে যদি আপনি বিক্রেতার বদলে ক্রেতাদের ওপর এই তত্ত্বটি আরোপ করেন? একজন মনোপসনিস্ট, যে নামটি কোনো একটি পণ্য কেনার সময় একজন মনোপলিস্টকে দেওয়া হয়েছিল, যেমন একটি রেস্তোরাঁ যা স্থানীয় সব জেলেদের কাছ থেকে সব মাছ কিনে নেয়, সেটি মাছের ক্ষেত্রে একজন মনোপসনিস্ট। একটি কার্পেটের ওয়্যারহাউস কল্পনা করুন যা একটি ছোট শহরের পাশে অবস্থিত। এটি সেই এলাকার একমাত্র চাকরিদাতা প্রতিষ্ঠান। সুতরাং শ্রম কেনা অর্থাৎ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে একচেটিয়া নিয়ন্ত্রণ আছে। যেহেতু এটি শ্রমের ক্ষেত্রে মনোপসনিস্ট, এই ওয়্যারহাউসটি তার সুবিধামতো এর মূল্যকে নিয়ন্ত্রণ করতে পারে শ্রমিকদের বেতন ভাতা কমিয়ে। মূলধারার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে শ্রমিকরা সেই একই পরিমাণ উপার্জন করে যা তারা উৎপাদনের সঙ্গে যুক্ত করে। কোনো কারখানার মনোপসনি এখানে শ্রম কেনার একচেটিয়া নিয়ন্ত্রণ এটিকে অনুমতি দেয় এর চেয়ে আরও কম মূল্য বেতন ভাতা হিসেবে শ্রমিকদের পরিশোধ করতে। এখানে আমরা মার্কসের প্রতিধ্বনি শুনতে পাই। তিনি বলেছিলেন, মালিকরা তাদের শ্রমিকদের শোষণ করে। মার্কসের কারণ ভিন্ন ছিল, যদিও এর কারণ পুঁজিপতিরা শ্রমের সময় দীর্ঘায়িত করবে এবং শ্রমিকদের যা আরও বেশি পরিশ্রম করাবে। অর্থনীতির গতানুগতিক পদ্ধতি ব্যবহার করে রবিনসন একটি উপসংহারে পৌঁছেছিলেন, যা কিনা প্রথাগত অর্থনীতিবিদের জন্য খানিকটা অদ্ভুত মনে হতে পারে। তিনি এটি ব্যবহার করেছিলেন বেতন বাড়ানো অব্যাহত রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে, যেমন ন্যূনতম মজুরি নির্ধারণের ব্যবস্থা এবং আরও শক্তিশালী শ্রমিক সংগঠন বা ইউনিয়ন প্রতিষ্ঠা করা, যারা কিনা মালিক পক্ষ থেকে শ্রমিকদের জন্য আরও উচ্চ মজুরি ভাতা নিশ্চিত করতে পারে। বহু অর্থনীতিবিদ এমন বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কারণ এটি বাজার কর্মপ্রবাহে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা তারা অনুভব করেন। বয়স বাড়ার সঙ্গে রবিনসন আরও বেশি প্রথাবিরোধী হয়ে উঠেছিলেন। তিনি কমিউনিস্ট দেশগুলোর প্রশংসা করেছিলেন, খুবই প্রত্যাশিত একটি দৃষ্টিভঙ্গি এমন কোনো অর্থনীতিবিদের জন্য যিনি কিনা আলফ্রেড মার্শালের তত্ত্বে প্রশিক্ষিত হয়ে উঠেছিলেন, যার মূল বিষয় ছিল পুঁজিবাদের সুফল, বাজার আর মুনাফা। 1975 সালে আন্তর্জাতিক নারী বর্ষে বিজনেস উইক ম্যাগাজিন ভবিষ্যৎবাণী করেছিল তিনি সে বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। শেষ পর্যন্ত অবশ্য তিনি কখনোই পাননি। হয়তো তার প্রথাবিরোধী বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি বিচারকদের শঙ্কিত করেছিল। পরবর্তীতে অবশ্য একজন নারী অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পেয়েছিলেন, তবে সেটি 2009 সালের আগে নয়। রবিনসন আর চেম্বারলেনের পরে অর্থনীতিবিদরা অলিগপলি বা স্বল্প বিক্রেতা কিভাবে কাজ করে সেটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, অর্থাৎ যে বাজারে মূলত সরবরাহ সেবা দেয় হাতে গোনা কয়েকটি বড় প্রতিষ্ঠান। বিংশ শতাব্দীর শুরুতে বিশাল প্রতিষ্ঠানগুলো বহু ধরনের বাজার নিয়ন্ত্রণ করত। জার্মানিতে 5টি কোম্পানি সেই দেশটির ভারী শিল্পখাত নিয়ন্ত্রণ করত। যেমন তাদের একটি ছিল ক্রুপ, যে কোম্পানিটি কয়লা সরবরাহ করত। এছাড়া লোহা আর ইস্পাত কারখানা ছিল, যে প্রতিষ্ঠানগুলো বহু হাজার মানুষের চাকরিদাতা ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি জার্মান সেনাবাহিনীর জন্য অস্ত্র সরবরাহ করেছিল। ব্রিটেনের ইম্পেরিয়াল টোবাকো ছিল এ ধরনের আরও একটি প্রতিষ্ঠান, যা আরও ছোট আকারের 13টি প্রতিষ্ঠানের সম্মেলনে তৈরি হয়েছিল। ক্রুপ বা ইম্পেরিয়াল লেদার সাবানের মতো কোম্পানিগুলো নিখুঁত প্রতিযোগিতা অথবা মনোপলির মডেলের সঙ্গে খাপ খায় না এবং তারা রবিনসনের তত্ত্বের সঙ্গেও খাপ খায় না। দানবীয় প্রতিষ্ঠানগুলো মনোপলি সুলভ প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো যেভাবে খুব নিকট প্রতিযোগিতামূলক পণ্য সৃষ্টি করে সেভাবেই শুধু মুনাফা খোঁজে না, মাঝে মাঝে সেগুলো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের একই জোট সৃষ্টি করে এবং তারপর একসঙ্গে কাজ করে মুনাফা বৃদ্ধি নিশ্চিত করতে নিজেদের মধ্যে বাজার ভাগ করে নেয়। মাঝে মাঝে সেগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে প্রাইস ওয়্যার বা মূল্যযুদ্ধে, যেমন মূল্য হ্রাস করে তারা পরস্পরকে বাজার থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। রবিনসনের তত্ত্বটি এই ধরনের কৌশলগুলো ব্যাখ্যা করতে পারেনি। খুব চরম কোনো ক্ষেত্রে তত্ত্ব সৃষ্টি করা অপেক্ষাকৃত সহজতর, যেমন নিখুঁত প্রতিযোগিতা,
যেখানে হুবহু একই রকম বহু প্রতিষ্ঠান থাকে, অথবা মনোপলির ক্ষেত্রে যেখানে একটি মাত্র প্রতিষ্ঠান থাকে। এর মাঝামাঝি পরিস্থিতিগুলো আরও জটিল। বাজারকে নিখুঁতভাবে প্রতিযোগিতামূলক অথবা একটি মনোপলি হওয়ার জন্য শুধু একটি উপায় আছে, কিন্তু এর মধ্যবর্তী কোনো পরিস্থিতি হওয়ার জন্য বহু উপায় আছে, ত্রুটিপূর্ণভাবে প্রতিযোগিতামূলক হওয়ার। সুতরাং এমন কোনো একটি মাত্র তত্ত্ব খুঁজে বের করা খুব কঠিন যা এই সব সম্ভাবনাগুলোর ব্যাখ্যায় জায়গা দিতে পারে। আজ অর্থনীতিবিদরা গেম থিওরির ক্ষেত্রটি ব্যবহার করেন, একটি পদ্ধতি যা বহু বিভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের আচরণ নিরীক্ষা করতে তাদের সুযোগ করে দেয়। অধ্যায় 20-এ আমরা যেমন দেখব, গেম থিওরি হচ্ছে সেই পরিস্থিতিগুলোর একটি অধ্যয়ন যেখানে একজন ব্যক্তি যা করেন সেটি আরেকজনের পরিণতিগুলোর ওপর প্রভাব ফেলে। এটি অলিগোপলিগুলোর আচরণ অধ্যয়ন করার জন্য বিশেষভাবে উপযোগী। বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে জটিল ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ঘটে সেটি নিরীক্ষা করতে অর্থনীতিবিদরা এটি এখন সবসময় ব্যবহার করেন।